কি বলে খেয়াল করো, বলছে কি এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। কি বলছে? এক বায়ুমণ্ডলীয় চাপ। আমি গত ক্লাসে এটা বলছিলাম, বায়ুমণ্ডলীয় চাপ মানে কি? কে বলতে পারবে বায়ুমণ্ডলীয় চাপ মানে কি? কে বলতে পারবে বায়ুমণ্ডলীয় চাপ কি? রুম টেম্পারেচার না। এই বলো বায়ুমণ্ডলীয় চাপ কি? আমি জাস্ট বলো, বুঝাই বললে হবে, এক্সপ্লেন করা দরকার নেই। বাহ্যিক যে চাপ, প্রেশার। এই বলো। হ্যাঁ করো চিন্তা, তুমি বলো। কামিন। আচ্ছা দেখো, বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে যে, অর্থাৎ বায়ু কর্তৃক যে চাপটা প্রদত্ত হয় সেটাকে বলা হচ্ছে কি বায়ুমণ্ডলীয় চাপ। কি বলছি? বায়ু কর্তৃক প্রদত্ত যে চাপ সেটা হচ্ছে কি বায়ুমণ্ডলীয় চাপ। চাপের সংজ্ঞা কি জানি আমরা? জানি? জানি না। চাপের সংজ্ঞা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। কি বলছি? একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে? চাপ বলে। এটা যদি একটা ক্ষেত্রফল হয়, এই ক্ষেত্রফলের উপর যদি লম্বভাবে কোনো আমরা চাপ প্রয়োগ করি অর্থাৎ বল প্রয়োগ করি, সেটাই হচ্ছে চাপ। কি বলছি? লম্বভাবে। কি বলছি? লম্বভাবে যদি কোনো বল প্রয়োগ করি সেটাই হচ্ছে কি চাপ। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ কি হবে? সেটাই বায়ুমণ্ডলীয় চাপ হবে। অর্থাৎ বায়ুমণ্ডল লম্বভাবে, বায়ুমণ্ডলের উপর না, বায়ুমণ্ডল লম্বভাবে যে চাপটা দিচ্ছে সেটা হচ্ছে কি বায়ুমণ্ডলীয় চাপ। এখন আমরা যদি ধরো, আমাকে একটা তোমাদের ওয়ার্কশিট একটু দাও, একটা ওয়ার্কশিট বা কিছু একটা দাও। হ্যাঁ, ধরো আমি এটাকে ধরলাম একটা হচ্ছে যেটা একটা সারফেস। এটা কি সারফেস? এটা একটা সারফেস। এখানের উপর যদি আমি, এই জায়গাটার উপর যদি আমি একটা বাতাসের পিলার কল্পনা করি, এই জায়গাটার উপর এতটুকু একটা কি বাতাসের পিলার কল্পনা করি, ওই বাতাসের পিলারটা একটা কি করবে? চাপ প্রয়োগ করবে এটার উপরে। এটাই হচ্ছে মূলত বায়ুমণ্ডলীয় চাপ। বোঝা গেছে? বোঝাতে পারছি? পারছি নাকি পারি নাই? ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তো এখন এই বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 10⁵ নিউটন। কি বলছে? 10⁵ কি 5 নিউটন পার মিটার স্কয়ার। অর্থাৎ প্রতি 1 মিটার ক্ষেত্রফলে বায়ুমণ্ডল 10⁵ নিউটন বল প্রয়োগ করে। হ্যাঁ, লম্বভাবে, কারণ চাপটার সংজ্ঞায় হচ্ছে চাপ হবে লম্বভাবে। ঠিক আছে, লম্বভাবে দিতে হবে। যেমন এই যে এখানে যে আমি বল প্রয়োগ করি, এরকম করে বল প্রয়োগ করি, এটা একটা চাপ। ঠিক আছে, লম্বভাবে বলটা পড়তে হবে, আশেপাশ থেকে আসলে হবে না। ঠিক আছে। আচ্ছা, তো কি বলছে? এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ কি হবে? তরলে পরিণত হয়। এখন পরিণত হয় না, পরিণত হতে শুরু করে। পরিণত হতে কি করে? শুরু করে। পরিণত হচ্ছে, হওয়া শুরু করছে, এরকম টাইমটা, ওই ওই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থ কি বলে? গলনাঙ্ক বলে। অর্থাৎ যে তাপমাত্রায় কোন পদার্থ গলতে শুরু করে সেটাই হচ্ছে ওই পদার্থের গলনাঙ্ক। বুঝতে পারছি? আসো, বুঝাতে পারছি? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এই বুঝছি। আচ্ছা, এবার যদি বুঝে থাকি তাহলে বলছে এক বায়ুমণ্ডলের চাপে বরফের গলনাঙ্ক কত? 0°C। আচ্ছা, এখানে একটা শর্ত আছে, শর্ত হচ্ছে কি বিশুদ্ধ হতে হবে। কি হতে হবে? বিশুদ্ধ হতে হবে। অর্থাৎ যেটা আমার পদার্থ, কঠিন পদার্থ হোক তরল পদার্থ হোক যেটাই হোক, সেটা হচ্ছে কি হতে হবে? বিশুদ্ধ হতে হবে। না হলে, অর্থাৎ কঠিন পদার্থ গলনাঙ্ক তো কঠিন পদার্থেরই হয়, কঠিন পদার্থ সেটা কি হতে পারবে না, অর্থাৎ সেটার মধ্যে অন্য কোনো পদার্থ মিক্স হতে পারবে না। যে পদার্থটা বের করতে যাচ্ছে সেটাই হতে হবে। যেমন পানি, পানি পানির মধ্যে অন্য কোনো ধরনের খনিজ মিক্স থাকতে পারবে না, একদম পিওর পানি হতে হবে। শুধু ওখানে কি থাকবে? হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা, এইটা ছাড়া আর কোনো কেমিক্যাল থাকবে না। একদম পিওর হতে হবে, কোনো ধরনের আর কোনো কিছু থাকবে না।
বুঝাতে পারছি? পারি না মনে হয়, বুঝাতে পারছি। আচ্ছা, তারপর কি বলছে একটু খেয়াল করো। এরপরটা বলছে এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত তরল পদার্থ কি বলে? স্ফুটনাঙ্ক বলে। মানে হচ্ছে যে সেম কথা, যে তাপমাত্রায় তরল বাষ্পে পরিণত হতে শুরু করে সেটাকে হচ্ছে কি বলবো? স্ফুটনাঙ্ক। আচ্ছা, যেমন এখানের মধ্যে আমি যদি বলি পানি তো 160°C গলবে নাকি ফুটতে শুরু করবে, ফুটবে না? তো আমি 160°C ধরি নাই কেন? প্রশ্ন আসতে পারে না স্যার এটা 100ই কেন, 100ই কেন ধরতেছি? পানি তো আরো বেশি টেম্পারেচারও ফুটতে থাকে, ফুটে বাষ্প হয়ে যাবে, হবে না? 200 দিলেও বাষ্প হয়ে যাবে, 250 দিলেও বাষ্প হয়ে যাবে, তাহলে স্যার 1000 নয় কেন? 1000 তো পানি একদম সাথে বাষ্প হয়ে যাবে, হবে না? হবে না, হবে না? হবে। তো 100টাই কেন ধরছি আমরা? এখানে 0টাই কেন ধরছি? স্টার্ট হওয়াটা, স্টার্ট হওয়াটাই হচ্ছে মূলত কি মেল্টিং অর বয়লিং পয়েন্ট। স্টার্ট হওয়াটাই হচ্ছে কি মেল্টিং আর বয়লিং পয়েন্ট। ঠিক আছে, আমরা 1000 তো ধরতে পারবো না, 1000 দিলেও তো ফুটে বাষ্প হয়ে যাবে, কিন্তু 1000টা ধরতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে আমার 1000 থেকে তো শুরু না, শুরু হচ্ছে কত থেকে? 100 থেকে। সেজন্য আমাকে 100টাই ধরতে হবে। এই জন্য বলছি কি গ্যাসীয় পদার্থে পরিণত হতে শুরু করে, সেই জন্য সেটাকে অর্থাৎ সেই তাপমাত্রাটাকে কি বলে? স্ফুটনাঙ্ক বলে। এতটুকু কি পারবো? পারবো নাকি পারবো না? পারবো, হ্যাঁ আসো। আচ্ছা, এখন এখানে একটা এমসিকিউ আছে, সেটা হচ্ছে ইউরিয়ার গলনাঙ্ক কত? 133°C। এমসিকিউ আবার হয়ে গেছে, যারা করো নাই তারা করে ফেলো। কোনটা কোনটা কোনটা? এটা এটা, ওকে ওকে। তোমরা কি চ্যাপ্টার গুলো নোট করতেছো? হ্যাঁ, নোটটা আমি চেক করবো চ্যাপ্টার শেষ করার পরে। নোটটা আমি চেক করবো চ্যাপ্টার শেষ করার পরে, যে যা যা পড়াচ্ছি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি এগুলো সাইড নোট হিসেবে লাগায় রাখতে হবে বা লিখে রাখতে হবে, নোট করতে হবে। নোট না করলে কিন্তু সমস্যায় পড়বা, তোমরাই সমস্যায় পড়বা। নোট না করলে তোমরাই সমস্যায় পড়বা, ঠিক আছে? এইটা কি বলো, চাপ কাকে বলে বলছি? বলো, তুমি তুমি হ্যাঁ বলো। ভেরি গুড। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে? চাপ বলে। এটা কি লিখে রাখছো? হ্যাঁ, এই যে স্যার লিখছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লিখতে হবে, কেন লিখতে হবে না? শেষ, শেষ। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে আমরা এই চ্যাপ্টারের তিনটা টপিকে যাব, ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এই যে এটা হচ্ছে হট টপিক, এখান থেকে কোয়েশ্চেন আসবেই, এই চ্যাপ্টারে কোয়েশ্চেন আসবেই, এখান থেকে কোয়েশ্চেন আসবেই, ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারটা তিনটা গ্রাফ পাবো, একটা হচ্ছে তাপ প্রদানের গ্রাফ, আর একটা হচ্ছে কিসের গ্রাফ? শীতলীকরণের গ্রাফ, আর একটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফ। তোমরা ওয়ার্কশিটটা কি আনছো সবাই? আনো নাই? নিয়ে আসবে, এটা ক্লাসে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এটা এটা বোঝার আগে আমাকে বুঝতে হবে, আমি জাস্ট কয়েকটা সিম্পল জিনিস জিজ্ঞেস করি। দেখি আমাকে বলো, এই গ্রাফটার মধ্যে মাত্রা কয়টা? কয়টা মাত্রা বা ডাইমেনশন কয়টা? দুইটা, কি কি? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আমরা কি 3 ডাইমেনশনাল এটা কি জানি? 3D, আমরা যে বলি 3D যে বলি, 3 ডাইমেনশনাল মানে কি জানি? জানি, দেখি বলো তো। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। অর্থাৎ আমরা যদি দেখাই, এবার যদি দেখাই একটু খেয়াল করি, এটা হচ্ছে যে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমার জেড অক্ষ। দৈর্ঘ্য, প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। অথবা আমি যদি কোনো কিউব এরকম এই ধরনের বস্তু নিই, এই ধরনের যদি কোনো বস্তু নেই, এটা হচ্ছে আমার কি দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আমার কি প্রস্থ, আর এটা হচ্ছে আমার উচ্চতা। এখন দৈর্ঘ্য প্রস্থ এগুলো কিন্তু এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হচ্ছে, কিন্তু উচ্চতাকে কি কি দ্বারা প্রকাশ করা হয় জানি?
জানি না। উচ্চতাকে আমরা প্রকাশ করবো হচ্ছে যে জেড দ্বারা। কি দ্বারা? জেড দ্বারা। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। ঠিক আছে? তো বলে স্যার জেড উচ্চতা, এটাকে এভাবে লিখছি কেন নিচের দিকে? এখন তুমি তো আর তোমার তোমার এই বোর্ডটাই তো 2 ডাইমেনশনাল বোর্ড। এখানে তো তুমি 3 ডাইমেনশনাল কিছু আঁকতে পারবে না। পারবে? সম্ভব? সম্ভব না। তো এখন আমি তো আর এভাবে কিছু দেখাতে পারবো না। এরকম উচ্চতা দেখাতে পারবো? দেখাতে পারবো? সম্ভাবনা আছে? নাই। সেজন্য হচ্ছে এই জিনিসটাকে এভাবে আঁকা হয়। এটা হচ্ছে উচ্চতা বোঝানোর জন্য। ঠিক আছে? 3 ডাইমেনশনাল। এখন এটাতে আমি জাস্ট নর্মালি বললাম। এখন এই চ্যাপ্টার এই গ্রাফটার মধ্যে হচ্ছে ডাইমেনশন হচ্ছে 2টা। একটা ডাইমেনশন বরাবর আছে হচ্ছে এক্স অক্ষ বরাবর আছে হচ্ছে কি সময় বাড়তেছে, আর এদিকে তাপমাত্রা ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তাপমাত্রা, সেটাও কি হচ্ছে বাড়তেছে। ঠিক আছে? এদিকে সময় বাড়তেছে, এদিকে হচ্ছে কি তাপমাত্রা বাড়তেছে। এখন এটা হচ্ছে যে বরফকে তাপ প্রদানের লেখচিত্র। বরফকে কি তাপ প্রদানের লেখচিত্র। -40°C এসে যখন আসে, ঠিক আছে, তখন পানি কোন অবস্থায় থাকে? কঠিন অবস্থায় থাকে, অর্থাৎ বরফ হিসেবে থাকে। বোঝা গেছে? বোঝা গেছে নাকি? জানি, এটা তো জানি আমরা নাকি? আচ্ছা, -40 থেকে আমি তাপমাত্রা বাড়ালাম। তাপমাত্রা বাড়ানোর পরে এই যে 20, তাপমাত্রা বাড়ানোর পর 20 হয়েছে, তারপর হচ্ছে 0-তে আসলো। 20 থেকে কত আসছে? তোমরা স্যার 20 থেকে 0-তে আসবে ডিরেক্ট না, 20 থেকে 19 হবে, 18 হবে, 17 হবে, এভাবে আস্তে আস্তে আমরা গ্রাফে সেটা কি দেখালাম? 0 দেখালাম। এখন 0 হচ্ছে কি বরফের কি গলনাঙ্ক, অর্থাৎ সে গলতে শুরু করবে এখান থেকে। ঠিক আছে? গলতে 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 এই জায়গায় সে গলে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই যে বরফের গলনাঙ্ক রাখা হচ্ছে, বরফ যে গলতেছে, এখন গলছে সেই সময় এইখানে কয়টা অবস্থা দেখতে পারবো পানির? 2টা অবস্থা দেখতে পারবো। কয়টা অবস্থা? 2টা। একটা হচ্ছে বরফটা তো দেখবো আমরা যখন বরফ হাতে নিয়ে গলাই, বরফটাকে সাথে সাথে গলে যায়? সময় নেয় না একটা? নেয় নাকি নেয় না? নেয়। ওই যে বরফটা যে গলতেছে, তাহলে বরফটা হচ্ছে শক্ত আর পানিটা হচ্ছে কি তরল। তাহলে কঠিন প্লাস তরল, এখানের মধ্যে কি থাকবে? কঠিন প্লাস তরল। ঠিক আছে না? ঠিক ঠিক আছে না? ঠিক নাই? ঠিক আছে। এখন যদি একটা প্রশ্ন দেয়, এই একটা গ্রাফ দিল, হ্যাঁ আসো, বললো যে এ বি রেখার মধ্যে পানির কয়টি অবস্থা পরিলক্ষিত হয়, তাহলে কি লিখবে? কি কি অবস্থা? কঠিন এবং তরল। বোঝাতে পারছি? বোঝাতে পারছি? কি বলছি? এ বি রেখাতে, উপরের চিত্রে দেওয়া গ্রাফে এ বি রেখাতে পানির কয়টি অবস্থা পরিলক্ষিত হয়? কয়টি অবস্থা? 2টি। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে কি তরল। এবার যদি বলে অবস্থা 2টি ব্যাখ্যা করো, তাহলে কঠিন পদার্থ এবং তরল পদার্থের অবস্থা আমরা ব্যাখ্যা করতে পারবো না? আন্তঃআণবিক শক্তির মাধ্যমে, আন্তঃআণবিক দূরত্ব, এগুলোর মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো নাকি পারবো না? পড়াইছি না? এটাই। ঠিক আছে? আচ্ছা, এবার বি পয়েন্ট থেকে পানি হয়েছে, এবার আমি কি হচ্ছে পানিটাকে আস্তে আস্তে কি করা শুরু করছি? হ্যাঁ, গরম করা শুরু করছি, তাপ দেওয়া শুরু করছি। 0 থেকে 20, 40, 60, 80, 100, সে আস্তে আস্তে কি হওয়া শুরু করছে? ফুটতে শুরু করছে, এবং আস্তে আস্তে কি হচ্ছে? বাষ্প হওয়া শুরু করছে। কি হওয়া শুরু করছে? বাষ্প হওয়া শুরু করছে। এই যে শুরু যে করলো এখান থেকে শুরু যে করলো, আস্তে আস্তে তার বাষ্প হতে কি লাগবে, অর্থাৎ তাকে কমপ্লিট হয়ে আসতে কি লাগবে? সময় লাগবে না? পানিটা কি সাজাতে সাজাতে গরম হয়ে যাবে? পানিটা টাইম নিবে না? একটু নিবে নাকি নিবে না? নিবে। এই টাইমটা নিচ্ছে সে, এটা হচ্ছে পানির কি রাখা? স্ফুটনাঙ্ক রাখা। তার মানে এখানে তরলটা কিসে পরিণত হচ্ছে? যে গ্যাসে পরিণত হচ্ছে, আস্তে আস্তে পরিণত হওয়া শুরু করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা পানির কয়টা অবস্থা দেখতে পাচ্ছি? 2টা। একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাস। তো আমাকে যদি এটা ব্যাখ্যা করতে বলে পারবো নাকি পারবো না? তোমার কোনটা? এটা এটা হচ্ছে ওই যে টাইমিং একটা, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ টাইমটা লাগছে। পানির প্রত্যেকটা কণাকে কি হতে হবে? গরম হতে হবে, অর্থাৎ সময় লাগবে। এটা পানিটা গরম হতে বা বাষ্প হতে তো সময় লাগবে, ওই তাপমাত্রাটা যেতে সময় লাগবে না? যেমন আমি যে বরফটা যে দিচ্ছি, বরফটা গলতে একটা টাইম লাগতেছে না? ওইটাই হচ্ছে এই টাইমটা। হ্যাঁ হ্যাঁ, এই রেখাটাই। এখন আমাদের হাতে তো নাই, আমরা হাতে গলাচ্ছি না এটাকে। এটাকে আমরা একটা পাত্রের মধ্যে দিয়ে হিট, বা একটা বিকারে নিয়ে হিট দিচ্ছি। ওই টাইমটা, অতক্ষণ টাইমটা কি হচ্ছে লাগতেছে। এটা বোঝাচ্ছে এক্স্যাক্টলি। বি পয়েন্টে এসে সে কি হয়ে গেছে? সে কমপ্লিট তরল হয়ে গেছে।
তরল হয়ে যাওয়ার পর তারপর আমরা কি করছি, আবার আবার তাপ দেওয়া শুরু করছি। যেমন এখানে সিতে হওয়া শুরু করছে, এখানে সে ডিতে সে বাষ্প হওয়া শুরু করে দিছে অলরেডি। তো ওই যে বাষ্প হতে যে টাইমটা লাগছে ওই টাইমটা কথা এখানে বলা হচ্ছে। পানিতে দেখবা পানি ফুটা শুরু করলো, ধোঁয়া কিন্তু খুব সহজে বের হয় না, একটু টাইম নিয়ে বের হয়। পানি ফুটাতে শুরু করলো একটু টাইম নিয়ে বের হয়, একটু খেয়াল করলে, ভালো করে খেয়াল করলে বোঝা যাবে। তো এই যে টাইমটা, এখন এরপরে যে আমরা করবো কি, ওই তাকে যখন আরো বেশি টেম্পারেচার দিব তখন এটা কমপ্লিট হয়ে যাবে, জলীয় বাষ্প হয়ে উড়ে যাবে। এই গ্রাফটাকে বোঝা গেছে? ওটা পানির কণা থাকে ওটার মধ্যে, জলীয় বাষ্প ঠিক বলা যাবে না, হ্যাঁ, বাট ওটার মধ্যে পানির কণা থাকে। না না না, ওটা এখানে তো আমি তাপ দিচ্ছি, তার টাইমে কিন্তু ধোঁয়া দেখা যাবে না। ওই টাইমে যখন তাপ দিব তখন দেখা যাবে না, ঠিক আছে? এটা তাপীয় অবস্থায় আছে, তখন তাপীয় অবস্থায় থাকবে। এইখানে যখন থাকবে তখন ওর উপরে একটা ধোঁয়া দেখা যাবে, ঠিক আছে? ওটা হচ্ছে মূলত ওই জিনিসটা কি জানো, ওটার আশেপাশে যখন বাতাসটা আসে ওই বাতাসটা কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে? ওই জন্য আমরা হচ্ছে আমরা পড়ছি কি, যেমন এবার তোমাদের একটা কোয়েশ্চেন আসছে, তরল পদার্থ থেকে তাপ দিলে কেন গ্যাস হয়ে যায়, পড়ছি না? পড়ছি নাকি বলি নাই? এটা কি লিখছো? আন্তঃকণা আকর্ষণ বলের কারণে, অর্থাৎ তরল পদার্থে যখন আমরা হিট দিব তখন কি হবে, তরলটা আস্তে 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 কি হবে, অর্থাৎ এই কণাগুলো আস্তে আস্তে গতিশক্তি প্রাপ্ত হবে এবং সে দূরে যেতে থাকবে। এই জন্য সে কিসে পরিণত হচ্ছে, গ্যাসে পরিণত হচ্ছে। সেম ভাবে হিট দিলে যখন গ্যাসে পরিণত হচ্ছে, হিট যখন কমায় নিব তখন আস্তে আস্তে কি হবে, যেমন আমরা বাতাসকে দেখতে পারি, কিন্তু বাতাসের যখন আমরা হিট যখন রিডিউস করবো দেখবো যে বাতাসের কিছু কণা পরিলক্ষিত হবে, কারণ ওই যে এক জায়গায় হয়ে যাচ্ছে, এক জায়গায় হয়ে যাচ্ছে। যেমন সকালবেলা কুয়াশা দেখা যায় কিন্তু রাত্রিবেলা বা দিনের বেলা কুয়াশা দেখা যায় না কেন? হ্যাঁ, বুঝি নাই। না না, সকালবেলা কি অন্ধকার থাকে? সূর্যের হিটের হিটটার কারণে। রাতের বেলা হিট কি থাকে, কম থাকে, দিনের বেলা তোর সূর্যের আলোর হিটটা থাকে, ঠিক আছে? এই কারণে অর্থাৎ গ্যাসটা তুলনামূলকভাবে কি হয়, বেশি হিট থাকে, ওইটার কারণে। যাই হোক, তো এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি? এই গ্রাফটাকে বুঝতে পারছি নাকি পারি নাই? বুঝতে পারছি? সবাইকে বুঝছি, এলাকাবাসী বুঝা গেছে? আচ্ছা, তো এখন যদি প্রশ্ন আসে যে H2O এর কঠিন অবস্থাকে তাপ প্রদানের লেখচিত্র ব্যাখ্যা করো, আসতে পারে। H2O এর কঠিন পদার্থকে তাপ প্রদানের লেখচিত্র কি করো, ব্যাখ্যা করো। কিছু জানে শুধু বলছে এটা, তখন তোমাকে গ্রাফও আঁকতে হবে, সাথে নিচে যে লেখাগুলো সেগুলো লিখতে হবে। পারবো? পারবো। আমি যেভাবে বলছি এই জিনিসগুলো একটু সুন্দর করে সাজিয়ে লিখবে, কেন আহামরি কিছু নাই। আমি যেগুলো কথাগুলো বলছি এই কথাগুলাই এখানের মধ্যে, আর কিচ্ছু নাই। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোই আছে। এই যে যেমন এই যে তুমি যে বলছো টাইমটা, ঠিক আছে? গলনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায় তাকে গলনাঙ্ক রেখা বলা হয়। এখানে এবি রেখা বরফের গলনাঙ্ক রেখা, এই রেখা বরাবর বরফ ও পানি উভয়ই অবস্থান করে। এরপরও তাপ দিতে থাকলে তরল পানি তাপমাত্রা বাড়তে থাকে। পানি তাপমাত্রা যখন 100°C পৌঁছায় তখন পানিতে তাপ প্রদান করলেও তার তরলের পানি তাপমাত্রা আর বাড়ে না। ওই যে বললাম, তাপটা নিতে অ্যাবজর্ব করতে প্রত্যেকটা কণায় যেতে কি লাগবে, সময় লাগবে, ঠিক আছে? ওই সময়টা হচ্ছে ওইটা, ঠিক আছে? পানি জলীয় বাষ্পে পরিণত হতে থাকে। স্ফুটনের সময় তরল পানি জলীয় বাষ্পে কি হয়, পরিণত হয়। এই জিনিসটা অর্থাৎ আমি যেটা বলছি এখানে, এটা জাস্ট একটা এখানে সুন্দর করে সাজায় গুছায় লিখছে। টোটাল কথা হচ্ছে আমি যেটা বলছি সেটাই এখানে আছে। আমার কথাটা কি বোঝা গেছে নাকি যায় নাই? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এর পরের গ্রাফটাতে যাই, কি বলছে একটু খেয়াল করি। এরপরে গ্রাফটাতে কি বলতেছে খেয়াল করো। এই যে এখানে যে আমরা 140 জলীয় বাষ্প নিয়ে গেছিলাম, এখন আমরা কি করবো, শীতলীকরণ করবো, তো তাপমাত্রা কমাতে শুরু করব। খেয়াল করো, 140 তাপ কমাচ্ছি, গ্যাস থেকে তাপটা কমাচ্ছি আস্তে আস্তে। আস্তে আস্তে কি হবে, ওটা কণাগুলো কি হবে, ঘনীভূত হতে শুরু করবে। কারণ এতক্ষণ তারা উত্তেজিত অবস্থা ছিল, গতিশীল ছিল, তাহলে গতিশীলতা আস্তে আস্তে কমবে, তাহলে একসাথে হওয়া শুরু করবে। আস্তে আস্তে একসাথে হলো, এখান থেকে জলীয় বাষ্পটা আস্তে আস্তে কিসে পরিণত হচ্ছে, তরলে পরিণত হচ্ছে। এটা লাইভ একটা উদাহরণ আমি বলি। রান্না যখন করা হয়, তোমরা কখনো ডেক্সির মধ্যে ঢাকনাটা উল্টা দেখছো? কি দেখা যায়, ডেক্সির মধ্যে পানির কণা দেখা যায় না? এটা আসলে কোত্থেকে আসছে, কিসের গ্যাস, ধোঁয়া। অর্থাৎ যে রান্না যে করি
ওই ধোঁয়াটা ডেক্সি ঢাকনাতে গিয়ে কি হচ্ছে, জমে আবার কিসে পরিণত হচ্ছে, তরলে পরিণত হচ্ছে। এইখানে হচ্ছে ওই স্টেজটাই চলে, ঠিক আছে, এখানে ওই স্টেজটাই চলে, ঠিক আছে, এই স্টেজটাই চলে। এখন তাহলে এখানে কি পাচ্ছি আমরা, বাষ্প থেকে কিসে পরিণত হচ্ছে, তরলে পরিণত হচ্ছে, বাষ্প থেকে কিসে পরিণত হচ্ছে, তরলে পরিণত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর যে আমরা আবার পানির তাপমাত্রা কমাতে শুরু করলাম, কমাতে কমাতে কোথায় আসছি, জিরোতে নিয়ে আসছি। এবার সে কিসে পরিণত হতে শুরু করবে, বরফে পরিণত হতে শুরু করবে। আমরা একদম যখন ফ্রিজে একদম পানি রাখছি, একটু একটু সময় হয়েছে, দেখবো একটা পাতলা বরফের লেয়ার জন্মে, জন্মে নাকি জন্মে না, একদম পাতলা, ঠিক আছে, ওটাই হচ্ছে এই স্টেজটা, ঠিক আছে। তারপর হচ্ছে ওখান থেকে আবার তাপমাত্রা কমাবো, সেটা একদম কমপ্লিট কিসে পরিণত হবে, বরফে পরিণত হবে। এই হচ্ছে আমার কাহিনী, বোঝাতে পারছি? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার, বোঝাতে পারছি? এখন এখানে তোমাদের নাম দিতে হবে, যেমন ওখানে যেমন এবিসিডি লেখা ছিল, এখানে কি লিখতে হবে, এবিসিডি গুলো দিতে হবে, ঠিক আছে। এখন প্রশ্ন এটা এরকম আসতে পারে যে H2O এর গ্যাসীয় অবস্থা শীতলীকরণ ব্যাখ্যা করো। H2O এর গ্যাসীয় অবস্থা, তাহলে H2O এর গ্যাসীয় অবস্থা মানে কি, হ্যাঁ, জলীয় বাষ্প। জলীয় বাষ্পের শীতলীকরণ ব্যাখ্যা করতে বলছে, কি কি ব্যাখ্যা করতে বলছে, শীতলীকরণ। তার মানে হচ্ছে এই গ্রাফটা কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। এমনও প্রশ্ন হতে পারে তোমাদের এখানে, যেমন একটু ওয়ার্কশিটটা যদি খেয়াল করি আমরা, ওয়ার্কশিটে আছে কিছু প্রশ্ন। এই যে গ নাম্বার, এখানে 38 পেজের গ নাম্বার বইটা আছে, এই বইটা 38 পেজের গ নাম্বার। উদ্দীপকে 1 নং লেখচিত্রে বিসি এবং ডি বরাবর তাপমাত্রা স্থির থাকে কেন, বিসি আর ডি বরাবর তাপমাত্রা স্থির থাকে কেন, একটু বলছি, তাপমাত্রা বাড়ে না, প্রত্যেকটা কণাকে কি হতে হয়, উত্তপ্ত হতে হয় ওই টাইমটা। তারপর বলছে ব্যাখ্যা করো, উদ্দীপকে উল্লেখিত লেখচিত্রে সংশ্লিষ্ট পদার্থের ভৌত অবস্থার তুলনা করো। এটার সাথে এটা তুলনা করতে বলছে, ভৌত অবস্থা। ভৌত মানে কি, স্ট্রাকচারাল যে অবস্থাটা, কঠিন তরল বায়বীয় কোনটা হবে এখান থেকে, এই দুইটার মধ্যে তুলনা করতে বলছে। এই যে 36 পিসে যদি দেখি, আমরা দেখবো বাষ্প, বাষ্প প্লাস পানি, পানি, পানি প্লাস বরফ, তারপরে সে একদম বরফ হয়ে যাচ্ছে। একদম এই জায়গাটা যদি খেয়াল করি 36 পেজে যদি খেয়াল করি, এখানে প্রথমে বাষ্প আছে, তারপর বাষ্প প্লাস পানি, তারপর পানি, তারপর পানি প্লাস বরফ, তারপর হচ্ছে বরফ, প্রত্যেকটা অবস্থা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলো একটু কি করতে হবে, পড়তে হবে, এই ওয়ার্কশিটটা একটু পড়তে হবে, বোঝা গেছে। আচ্ছা, এবার আসো ঊর্ধ্বপাতিত পদার্থ জিনিসটাকে একটু জানি, স্টে করবো, বলতেছি ঊর্ধ্বপাতন মানে কি, যে প্রক্রিয়ায় কোনো পদার্থকে তাপ দিলে সরাসরি কঠিন থেকে গ্যাসে পরিণত হবে, তরলের কোনো এখানে অবস্থা নাই। যে প্রক্রিয়ায় কঠিন পদার্থকে তাপ দিলে পদার্থটি কঠিন থেকে গ্যাসে পরিণত হবে, তাকে কি বলে, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বলে বা ঊর্ধ্বপাতন বলে, ঠিক আছে। আর ঊর্ধ্বপাতিত পদার্থ জিনিসটা কি, যে পদার্থটাকে তাপ দিলে কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, সরি, কঠিন থেকে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে কি, ঊর্ধ্বপাতিত পদার্থ। যে প্রক্রিয়ায় হলে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, আর যে পদার্থ হলে ঊর্ধ্বপাতিত পদার্থ, মনে থাকবে, থাকবে। যে প্রক্রিয়া হলে কি, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, আর যে পদার্থ হলো কি, ঊর্ধ্বপাতিত পদার্থ। শিওর, ঠিক আছে, মনে থাকবে তো, এই শিওর তো, বুঝছি, সবাই বুঝছি। আচ্ছা, এখন এই যে, হ্যাঁ, কেন, হাই হাই, সর্বনাশ করছে, দ্বিতীয়তে আসছে। আমি তো বলি এনসিডিবির এখান থেকে কোথা থেকে ইয়ে করতেছে। আচ্ছা, কি বলে দেখো, এখন উদাহরণগুলো কি কি, 1 নম্বর হচ্ছে কি, নিশাদল, সংকেত কি, অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তারপর হচ্ছে কি, কর্পূর, C10H16 ও, C10H16 ও, ন্যাপথিলিন, C10H8, কঠিন কার্বন ডাই অক্সাইড,
CO2। একজন আমাকে জিজ্ঞেস করছে, ও স্যার CO2 তো কঠিন হয়ে গেছে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে না? এটার কেমিক্যাল স্ট্রাকচার কি হয়ে যাবে না? চেঞ্জ হয়ে যাবে না, এটা তো কঠিন হয়ে গেছে। তা আমি তাকে বললাম পানিও তো কঠিন হয়ে যায়, তাহলে পানির স্ট্রাকচার কি চেঞ্জ হয়ে যায়? H2O টা কি অন্য কিছু হয়ে যায়? হয়ে যাবে? হয়ে যাবে না। সেম পদার্থ, এক একটা অবস্থা খালি। কিসের কারণে? কণা, আন্তঃকণ আকর্ষণ এবং গতির কারণে, আর হচ্ছে তাপের কারণে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কে আসে? আয়োডিন, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই সংকেত, এই নামগুলা সংকেত সহ মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? সংকেত সহ, যেমন তোমাকে বললো নিশাদল, নিশাদলের সংকেত কি? 1 নম্বর আসতে পারে অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। মনে থাকবে? থাকবে তো? এই থাকবে, মনে থাকবে? শিওর? বল, কথা বলো না। মনে থাকবে? কোন স্কুলে তুমি? ও বাবা, সব দামি দামি স্কুল এখানে। আমাদের মতো গরিব স্কুলে কেউ পড়ে না, আমরা তো মিউনিসিপাল স্কুলে পড়ছি। মিউনিসিপালে কেউ আছে? মিউনিসিপাল কোন স্কুল বলে? তুমি মিউনিসিপালের? না না, হাই স্কুলে পড়ছি আমি। তোমার ভাই পড়ে কোন ক্লাসে? ও, পাইছে একজনকে। ভালো ছেলে, ভালো। তোমার ভাই কি ছেলে ভালো নাকি বজ্জাত? হ্যাঁ, তাহলে ঠিক আছে। দেখি একটু চোখে চোখে রাখি, মিউনিসিপাল স্কুল কিন্তু ভালো না। আমরা আগে ভালো ছিলাম, কিন্তু শয়তান হয়ে গেছি স্কুলে পড়ে। স্কুল খারাপ যে না, আসলে স্কুলে যারা পড়ে তারা হচ্ছে শয়তান। ওই স্কুল হচ্ছে সব শয়তানের আড্ডাখানা। দুনিয়ার সব শয়তান যদি কোথায় জিজ্ঞেস করে, আমি বলবো যে মিউনিসিপাল স্কুল সব শয়তানের বসবাস। কোন স্কুল? ইস্পাহানি? তুমি মিউনিসিপাল স্কুল এখন দেখো নাই সেজন্য বলতেছো। এটা রেকর্ড করা, পুরো চিটাগাং রেকর্ড এদের, বিশাল রেকর্ড। মিউনিসিপাল স্কুলের বিশাল রেকর্ড। দুনিয়ার যত যাওরা কাজ আছে সবগুলোতে এরা ফার্স্ট। ফার্স্ট বলো না, ফার্স্ট। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই যে সংখ্যা ইয়াতে দিছে, সংখ্যাটা দিছে, এটা একটু পড়বে। যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সে প্রক্রিয়া কি বলে? ঊর্ধ্বপাতন বলে। তাহলে এই ঊর্ধ্বপাতনের একটা গ্রাফ আছে। গ্রাফটা কিরকম? তোমাদের বইটার মধ্যে একটু খেয়াল করো, তোমাদের বইটার মধ্যে 36 পৃষ্ঠায়, 36 পৃষ্ঠায়, বইটা 36 পৃষ্ঠাগুলো, বইটা, এই বই না, আমাদের ওয়ার্কশিটে 36 পেজ, 36 পেজ। এই যে চলে গেছে, চলে গেছে। এটা কত পেজ? সরি, 32 পেজ। বইটা ক্লাসের ওই অফিসে গিয়ে বলি, কেমন? 32 পেজে দেখো একটা ঊর্ধ্বপাতনের গ্রাফ দিছে না? হ্যাঁ, না মেন বইয়ে নাই। মেন বই কি আছে? মেন বইয়ে নাই। আচ্ছা, তো এখন এই যে বইয়ে যে গ্রাফটা দেওয়া আছে, এটা একটু ভুল আছে। তোমাদের, তোমরা একটু তুলে নাও এটা। এটা হবে যে এইরকম। এটা হচ্ছে শুধু দুইটা অবস্থা। কয়টা অবস্থা? দুইটা। একটা হচ্ছে কঠিন, কঠিন থেকে জলীয় বাষ্প, তারপর শেষ, এতটুকু। এখানে তরলটাও চলে আসছে। ঠিক আছে? এটা এখানে তরলটাও চলে আসছে, এখানে তরলটা হবে না। এখানে কঠিন, কঠিন থেকে জলীয় বাষ্প, কঠিন প্লাস জলীয় বাষ্প, তারপর হচ্ছে কিছুটা কি? জলীয় বাষ্প। এটা কেটে দাও, কেটে পাশে আবার আঁকো। ওই কেটে দাও, এটা ওটা কেটে আর আঁকো, কেটে আরেকটা আঁকো, বেটার হয়। তুমি হাতে কেন এটা দাও, বইয়ের মধ্যে অ্যাড করে দিবা। এখানে শুধু দুইটা অবস্থা, বইয়ের মধ্যে ভুলে 3টা পড়ে গেছে। বইটা বলে দিও, ওখানে গিয়ে বলে দিলে, অফিস রুমে বললে দিয়ে দিবে। হ্যাঁ, সব দিবে। তুমি ভর্তি কখন হয়েছো? আজকে ভর্তি হয়েছো? যাওয়ার সময় কথা বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড হবে, আর কত গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, অনেক কিছু আছে, এগুলো অ্যাড হয়ে যে। আমি তো ভুলেও যাই মাঝে মধ্যে। কোনটা? এটা? এটা 32 পেজে, 32 পেজে এটা ভুল আছে, একটু একটু ঠিক করে নিবে। না না, আমাদের ওয়ার্কশিটের কথা বলছি, ওয়ার্কশিটটা কোথায়? ওয়ার্কশিটটা নিয়ে আসবে। 32 নম্বর পেজে এই জিনিসটা ইয়া করা আছে, এটা একটু ঠিক করে নিবে। বোঝাতে পারছি? হ্যাঁ, কোন জায়গায় ভুল আছে বুঝতে পারছো? কেন ভুল আছে, কেন ভুল আছে এটা বুঝতে পারছো? যে ভুল আছে যে বললাম, আমি কেন ভুল আছে বলছি, কারণ এখানে প্রত্যেক কয়টা অবস্থা দেখানো হয়েছে? 3টা অবস্থা দেখানো হয়েছে, কিন্তু উর্ধ্বপাত পদার্থের অবস্থা কয়টা?
দুইটা, এই জন্য হচ্ছে কি ভুল। এই যে ঊর্ধ্বপাতিত পদার্থে তাপীয় বক্ররেখা। হ্যাঁ, অর্থাৎ পরিণত হতে শুরু করছে। এটা একদম কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ এখানে কঠিন, এটা কঠিন প্লাস জলীয় বাষ্প, আর এটা হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প না, সরি, এটা হচ্ছে কঠিন জলীয় বাষ্প, পানিতে হয়, পানিতে আর কঠিন না। এটা হচ্ছে যে প্রথমে হচ্ছে কঠিন, কঠিন প্লাস গ্যাস, তারপর যেটা কমপ্লিট কি হবে, গ্যাস। ঠিক আছে, এরকম করে লিখবা। আমি লিখে দাও না, এখানে লিখে ফেলো না। এটা হচ্ছে কঠিন, আমি তো লিখতে পারছি না, কঠিন, এটা হচ্ছে কঠিন প্লাস গ্যাস। ঠিক আছে, কঠিন, কঠিন প্লাস গ্যাস, তারপর হচ্ছে কি গ্যাস। ঠিক আছে, বোঝা গেছে? শিওর তো? ওকে, বুঝলে তো ভাই ভালো। ঊর্ধ্বপাতিত পদার্থ, যে পদার্থকে তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বায়বীয়তে পরিণত হয়, তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। ঊর্ধ্বপাতিত পদার্থের মধ্যে আরেকটা পদার্থ ছিল, বেনজয়িক অ্যাসিড একটা পদার্থ ছিল, যেটা ঊর্ধ্বপাতিত পদার্থ। বেনজয়িক অ্যাসিড, বেনজয়িক অ্যাসিড একটা পদার্থ আছে যেটা ঊর্ধ্বপাতিত পদার্থের মধ্যে পড়ে। ওটাও, ওটা সংকেত, সংকেত মনে পড়তেছে না। হ্যাঁ, নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড, নিশাদল হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। মানে পাবে অনেক অনেক নতুন নতুন নাম পাবে এখানের মধ্যে। এটা অ্যামোনিয়াম ক্লোরাইড আর কি, অ্যামোনিয়াম ক্লোরাইড। একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই নিশাদল হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেনজয়িক অ্যাসিড। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে রাসায়নিক নাম, মানে হচ্ছে ওদের যত নিশাদলই হবে। বেনজয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে C6H5COOH, C6H5COOH, এটা হচ্ছে বেনজয়িক অ্যাসিডের সংকেত। বেনজয়িক অ্যাসিড একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। ন্যাপথলিন তো চিনো সবাই নাকি? কি কোনটা? ওই ওয়ার্ড্রবের মধ্যে দেয় যে কাপড়ে গন্ধ না হওয়ার জন্য, সাদা সাদা, ওইটা আর কি। হ্যাঁ হ্যাঁ, কোনটা? কর্পূর, সরি না না, কর্পূর হচ্ছে আলাদা। কর্পূর হচ্ছে আমি বলি যেটা জ্বালায়, হ্যাঁ জ্বালানোর কাজে ইউজ করা হয়। আর ন্যাপথলিন তো তোমার জ্বালায় না, কর্পূর কিন্তু জ্বালায়, দেখছো বিভিন্ন জায়গায় হচ্ছে যে, হ্যাঁ স্মেল আছে, কর্পূর জ্বালায়, বিশেষ করে বিভিন্ন মন্দিরের। কাপুর বলে, খাওয়া যায়, খাওয়া যায় কিনা এটা জানি না, কিন্তু জ্বালাইতে দেখছি আমি। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এখানে তোমরা চাইলে একটা ন্যাপথলিন পোড়ায় দেখতে পারো, কিন্তু এটা যখন পোড়াবে, যে জায়গাটাতে পোড়াবে, ঠিক আছে, ওই জায়গাটা কালো হয়ে যাবে। চিমটি দিয়ে পোড়াও বা কোনো কিছু দিয়ে পোড়াও, চামচ দিয়ে পোড়াও, কালো হয়ে যাবে জায়গাটা। ঠিক আছে, সেই জন্য হচ্ছে যে একটু দেখে শুনে পোড়াবে, আর যে জায়গাটা কালো হবে সেই জায়গাটা কখনো পরিষ্কার হবে না, এটা কালো হয়ে থাকি যাবে সারা জীবন। সেই জন্য আমি আগে থেকে, না আমি টেস্ট করছি, সেই জন্য বলতেছি যে আমি টেস্ট করছি, বাসায় করছি আর কি। আমার বাসার মধ্যে এরকম এক্সপিরিয়েন্স চলতে থাকে কন্টিনিউ। তো আমি টেস্ট করছি, টেস্ট করার পর গালিও খাইছি, সেজন্য তোমাদেরকে আগে থেকে বলেছি এমন কিছু নিয়ে পোড়াবা যেটাতে কালো দাগ হলে সমস্যা না হয়। আমি অবশ্য ইয়া করছি, চিমটি নিছি, আমার তো প্র্যাকটিক্যালে চিমটি লাগে খুব। এখন চিমটি নেওয়ার পরে জ্বালাইছি না, চিমটিটা পুরো কালো হয়ে গেছে, এবং ওখান থেকে কয়েকটা ফোঁটা পরে, ফোঁটা পরে জায়গাগুলো কালো হয়ে যায় ফ্লোরের মধ্যে, এখন আমার টাইলসের মধ্যে কালো হয়ে গেছে, এগুলো আর উঠতেছে। তো দেখে শুনে পোড়ালে দেখে শুনে পোড়াবা একটু, ঠিক আছে? হ্যাঁ, ডিরেক্ট বাষ্পে পরিণত যাবে,
ওটা বলতে ওই যে ওটা তো ধরে রাখ, ওটা তো কোনো পাত্র রাখি নাই আমি, আমি জাস্ট এমনিতে ধরে রাখছি। সেখানে বলছে যদি কোনো বাষ্প না, কোনো কিছু পুড়লে ওখান থেকে আলাদা হয়ে যায় আর কি, ওটা বাষ্প না, ওটা হচ্ছে ওই টুকরা একটা টুকরা পড়ে গেছে আর কি, তরল অবস্থা না, ওখান থেকে একটা টুকরা পড়ে গেছে যে, এখন ওটা তো আমি আর কোনো দিকে নিচে কোনো কিছু দিই না। আমি বলছি আমি মনে মনে ধরছি যে চিমটি আছে পুরোপুরি বাতাস, হ্যাঁ ভেঙে পড়ে গেছে, আর ভেঙে পড়েছে পুরোটা নিচে, পুরো ফ্লোর পুরো কালো হয়ে গেছে। চিমটি মানে ওই নুডলস তো ওটা তো বড়, আমরা ছোটগুলো নিয়ে কাজ করি আর কি। চিমটা মানে কেন, ওই যে এরকম করে ওই চিকেন নুডলস টুডলস এমনি করে ইয়ে করে না, যে ওটা ছোট লাইট ভার্সন এটা, না চপস্টিক না, চপস্টিক অন্যটা আরেকটা জিনিস। হ্যাঁ এটা হচ্ছে চিমটার লাইট ভার্সন, ঠিক আছে। আচ্ছা এবার দেখো একটু পাতন এবং পাতন জিনিসটাকে একটু বুঝি। পাতন হচ্ছে যে বাষ্পভবন প্লাস ঘনী ভবন। কি করতেছি, প্রথম হচ্ছে তাপ দিব, তাপ দিয়ে বাষ্প করব, তাপ দিয়ে কি করবো, বাষ্প করব, তারপর ওই বাষ্পটাকে আবার ধরে নিয়ে ঠান্ডা করে আবার আগের অবস্থায় ফিরায় আনবো। এটা হচ্ছে যে বাষ্পীভবন প্লাস ঘনীভবন মানে হচ্ছে পাতন। কি বলছি, প্রথমে তাপ দিয়ে কি করবো, বাষ্প করব, বাষ্প করার পর বাষ্পটাকে ধরে ঠান্ডা করে আবার কি করব, আবার আগের অবস্থায় ফিরায় আনবো। এটা হচ্ছে কি পাতন প্রক্রিয়া। কি প্রক্রিয়া, পাতন প্রক্রিয়া। যেমন আগেকার দিনে মানুষ পানি পিউরিফাই করতো এইভাবে, এই প্রসেস, বিশেষ করে যারা সমুদ্রে আশেপাশে থাকতো ওরা পানিটাকে আগে হচ্ছে হিট দিত, হিট দিয়ে হচ্ছে যে ভেপরটাকে কালেক্ট করতো, মানে জলীয় বাষ্প যেটা আছে ওটাকে কালেক্ট করতো, কালেক্ট করে ওটা থেকে তারপরে চুইয়ে 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 ফোটায় 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 পানি পড়তো, তারপর পানিটা খেত ওরা, কারণ সমুদ্রের পানি তো লবণ না। তো ওটা নিচে কি করতো, আগুন জ্বালা দিত, উপর দিয়ে একটা কোনো কিছু দিয়ে আটকাই দিত, ধরো তেরপাল টেরপাল বা কোন ধরনের কোনো কিছু একটা আটকা দিচ্ছে, আটকা দেওয়ার পরে হচ্ছে কি, ওখানে আটকা দেওয়ার পরে ওখান থেকে তারপরে মাঝখান দিয়ে কিছু একটা ভারী জিনিস ফেলছে যাতে ড্রপ আসে, একটা ড্রপ আসে মাঝখান দিয়ে, তো ওখান থেকে তারপর ড্রপটা কালেক্ট করে ওটা একটা পাত্রের মধ্যে দিত, ওখান থেকে তার পানিটা খাইতো। এরকম করে এটা হচ্ছে মূলত পাতন প্রক্রিয়া। প্রথমে বাষ্পীভূত করব, তারপরে বাষ্পটাকে আবার ঠান্ডা করব, ঠান্ডা করে আবার আগের অবস্থায় ফিরায় আনবো। এটা হচ্ছে কি প্রক্রিয়া, পাতন প্রক্রিয়া। ঠিক আছে, এই পাতন প্রক্রিয়া এখানে একটা এক্সপেরিমেন্ট আছে, তোমরা চাইলে পড়তে পারো, সব লিডিং করা টাইপস, এগুলো পড়লে বুঝবে, সেজন্য আমি আর পড়াচ্ছি না। না শেষ চ্যাপ্টার, শেষ। এই চ্যাপ্টারটাকে বোঝা গেছে, আজকে ক্লাসটাকে বোঝা গেছে, তিনটা গ্রাফ থেকে অবশ্যই অবশ্যই একটা কোয়েশ্চেন আসবে। আর যদি তোমাদের সিকিউ যদি না হয়, জানি না এখনো শিওর না, যদি সিকিউ যদি না হয় তাহলে সেক্ষেত্রে অনেক বড় বাস খাইতে যাচ্ছে তোমরা। সে বাসটা হচ্ছে যে বিশাল লেখালেখির একটা ব্যাপার আসতেছে, ছোট প্রশ্ন, অনুধাবন প্রশ্ন, বড় প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, যাই হোক বিশাল লিখতে হবে। ইজি বাট টাফ তাও। সৃজনশীল ওই যে ওরা কিছু পাবলিক আছে কি আজে বাজে জিনিস লিখে দিলে 1 নম্বর পেয়ে যায়, এখন তো এটা পাবে না, নাম্বার কাটা যাবে, প্রচুর নাম্বার কাটা যাবে এটাতে, যদি এটা ব্যাক করে, অর্থাৎ ইউনিভার্সিটি যেভাবে পরীক্ষা হয় আর কি ওরকম করে ফিরে আসবে। যে প্রথমে যেমন আমাদের পরীক্ষাতে 1 নম্বরের প্রশ্ন হচ্ছে 10টা, ঠিক আছে, তারপরে 4 নম্বরের প্রশ্ন হচ্ছে যে 5টা, তারপরে 10 নম্বরের প্রশ্ন হচ্ছে যে 5টা, সরি হ্যাঁ 5টা, তাহলে এখানে 20, এখানে 50, এটা হচ্ছে 10, 80, এরকম করে। হ্যাঁ আর 20 নম্বর হচ্ছে যে ওই ছিল কি একটা ছিল, হ্যাঁ একটা টেস্ট, হ্যাঁ সিডি টেস্টের মতো ওটা ওটা অ্যাড করে। হ্যাঁ আমাদের পরীক্ষাতে 80 নম্বরে, তারপর 20 নম্বর হচ্ছে ক্লাস, একটা ক্লাস টেস্ট বলে না এটাকে, আমরা কি বলি কি, না প্র্যাকটিক্যাল তো আলাদা, ইনকোর্স বলি, ইনকোর্স, কোর্সের মাঝখানে একটা পরীক্ষা নেই, যতটুকু পড়াইছে ততটুকু একটা 20 নম্বরের পরীক্ষা নেই ওইটা। তো এই অনেকটা সম্ভব এখন তোমাদের হয়তো দেখা 70 করে 30 মার্কসের এমসিকিউ দিয়ে দিবে, মজা হবে কিন্তু এটা, প্রত্যেকটা লাইন পড়তে হবে তখন। আমি করতাম কি জানো, এই 10 নম্বরের কোশ্চেন গুলো শিখতাম না, কারণ আমি যে এই 10 নম্বর, আমি এই 10 নম্বরের কখনো কোশ্চেন কোনো আনসারই করিনি, আমি পড়ে যাইনি বাসা থেকে, আমি টার্গেট করতাম সবসময় এই নাম্বারটা 70 নম্বর। এই 10 নম্বরের জন্য আমি বলতেছি যে এতক্ষণ সময় তো নাই, এই 10 নম্বরের জন্য আমাকে 500 প্রশ্ন পড়তে হবে, 500 প্রশ্ন পড়তে হবে। আমি যে এখান থেকে আমি যদি 100 প্রশ্ন পড়ি তাহলে আমার 70 নম্বর আরামসে কমন করবো, ঠিক আছে। তো আমি 100 প্রশ্ন পড়ে তো ওটা পড়তাম না, আমি এগুলো লিখে ফেলতাম 70 নম্বর, বাকি সবাই 500 প্রশ্ন পড়ে যেত 10 নম্বর আনসার করার জন্য, আমি ওর থেকে দেখে দেখে আনসার করি, শেষ, সিম্পল। একটা ঝামেলা করার দরকার আছে, তোমরা আবার এরকম করিও না। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে এক্সাম্পল থাকবে হচ্ছে যে ওয়ার্কশিটের
60টা প্রশ্ন আছে। ওয়ার্কশিটে 60টা প্রশ্ন আছে, 32, 33, 34 পৃষ্ঠায়। 32, 33 আর কত 34 পৃষ্ঠায় টোটাল 60টা প্রশ্ন আছে। নেক্সট ক্লাসে আমি নোট দেখবো 32, 33, 34, টোটাল 60 কোয়েশ্চেন আছে। প্রথমে আছে 28টা, তারপরের পেজে আছে 38টা, সরি 38টা। প্রথমে আছে 22টা, তারপর আছে 38টা। টোটাল 60টা প্রশ্ন আছে। এই 60টা প্রশ্ন আমি নেক্সট ক্লাস কি দেখবো, নোট দেখবো নেক্সট মঙ্গলবার। অনেক দেরি আছে, এক সপ্তাহ আছে। ঠিক আছে, ডেলি 10টা 10টা করে লিখলে 70টা লেখা যাবে প্রশ্ন, যাবে না? বেশি না, এক লাইনে আছে, 2 লাইনে আছে, ব্যাখ্যা করতে বলে তার এক লাইনে না। ঠিক আছে, ক্লাস এতটুকু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট